নুসরাতকে এসে যে ছেলে পানি সেধেছিল ওর নাম আয়ান। আয়ানের সাথে এসে জুটেছে আরও কয়েকটা ছেলে পেলে। সবগুলোই ভাবি আম্মা ভাবি আম্মা ডেকে মুখে ফেনা তুলে ফেলছে। আরও শুধু চুপচাপ লক্ষ্য করছে নুসরাতকে। তার সাথে ভাবনায় এই বেয়াদব মহিলা। তখন জিজ্ঞেস করেছিল, এগুলো ভাবি আম্মা বলে তোকে ডাকছে কেন? তার দিকে না ফিরে চুল উড়িয়ে চলে আসছে। সাথে ছেলেগুলোকেও নিয়ে আসছে। আরশের কাছে কোনো কিছুই ভালো ঠেকছে না। তার বউকে ওসব ছোকরা পোলাপান ভাবি ডাকবে কেন? আরশ মনে মনে কিছু একটা ভেবে গলা খাকারি দিল ছেলেগুলোকে তার দিকে ফেরানোর জন্য। কিন্তু একটা ছেলেও আরশের দিকে ফিরে তাকালো না। রাগে হিসহিস করে আরশ গলা ফাটিয়ে জানতে চাইল, ও তোমাদের কি হয়? ছেলেগুলো ফিরে সমসুরে বলে উঠল, ভাবি আম্মা। আরশ নিজের ক্লিন শেভ ধারালো চোয়ালে হাত বুলালো। ইচ্ছে করল নিজের চুল নিজেই টেনে ছিঁড়ে ফেলতে। রাগ সামলে নিতে প্রখর গরম নিঃশ্বাস মুখ দিয়ে ফুস করে ত্যাগ করল। তারপর নুসরাতের দিকে ভ্রু দিয়ে ইশারা করে বলল, নানি ডাকবে, বুঝেছ? আয়ান কপালে ভাঁজ ফেলল। বয়স বেশি না, 17-18 হবে। তাদের ভাবি আম্মা বলে দিয়েছে ভাবি আম্মা ডাকতে। তাহলে উনি কে যে বলবে নানি ডাকবে? সে শক্ত কণ্ঠে বলল, ভাবি আম্মা বলেছে তাকে ভাবি আম্মা ডাকতে, তাই আমরা সবাই ভাবি আম্মাকে ভাবি আম্মা ডাকব। আপনি কি আমাদের এসব বলার? আরশের মাথা রাগে ভন ভন করে উঠল। তার বউ কেন ভাবি হতে যাবে? তার বউ শুধু তার বউ। অন্য সবার নানি খালা চাচি হবে, ভাবি হওয়া যাবে না। এটা কোনোভাবেই সম্ভব না, অসম্ভব। বউ নিয়ে সৈয়দ আরশ হেলাল কোনো রিস্ক নেবে না। বউয়ের বিষয়ে সে একদম পাক্কা, কোনো হেরফের হবে না। রাগী কণ্ঠে হিসিয়ে বলে উঠল, আমার বউ হয় ও। নাহিয়ানের ছোকরারা একসাথে হেসে ঠাট্টা করে উড়িয়ে দিল আরশের কথা। আরশের মতো করে তারাও শক্ত কণ্ঠে নিজেদের জায়গায় পাহাড়ের মতো অটল থেকে বলল, আপনি ভাবতেই পারেন ভাবি আম্মাকে আপনার বউ, কিন্তু ভাবি আম্মা তো আর আপনাকে জামাই ভাবে না। আচ্ছা, ওসব ভাবাভাবির মধ্যে যেন সীমাবদ্ধ থাকে, এর বেশি কিছু যেন না হয়। আরশের মাথা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত থরথর করে রাগে কেঁপে উঠল। নাক ফুলিয়ে কিছু বলতে যাবে তোফ এসে হাজির হলো সেখানে। সে এসে দাঁড়িয়ে প্রথমেই পশ্চাৎদেশ উঁচিয়ে বায়ুদূষণ করল। তারপর দুই হাতে নিজের আশপাশ থেকে বাতাস উড়িয়ে দিয়ে বলল, আপনাগো দুইজনরে দেখতে ভাই বোনের লাখান লাগে। আরশ চোখের আকার প্রকট করে মৃদু চিৎকার করে বলে ওঠে, কোন দিক দিয়ে? যত সব ছোটলোকি কথা। তৌফের বলার ভঙ্গিমা দেখলে যে কেউ হেসে গড়াগড়ি খাবে। সে চুল চুলকে নিয়ে খচ্চরের মতো বলল, প্রথমে আসা যাক মুখের কাটিংয়ের দিকে। দুজনের সেম মুখ, নাকও দুজনের উঁচু, ছোট 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 একই রকম। কালারটা সামান্য এদিক সেদিক, উচ্চতাও প্রায় সেম সেম। আরও শীতল গলায় বলল, নুসরাত নাসির 5 feet 6 inches অ্যান্ড আই অ্যাম 6। তোফ নাকে খুঁচিয়ে নিল। তারপর আবার বলল, শুধু একদিক দিয়ে আপনাগো মিল নাই, আর সব দিক দিয়েই মিল আছে। পুরাই ভাই বোন আপনারা। ভাবি আম্মাকে বোনের নজরে দেখেন, এর বেশি দেখার দরকার নাই। মিনমিন করে বলল, এর বেশি দেখতে গেলে ভাবি আম্মা আপনার চোখ তুলে নেবে। আরশ খুবই কষ্ট করে বসেছিল। রাগ নিয়ন্ত্রণের বাহিরে চলে যাওয়ায় হাত মুষ্টিবদ্ধ রেখেছিল। কিন্তু তোফের সব আচরণে রাগের মাত্রা এত বাড়ল যে কেউ কিছু বুঝে ওঠার আগেই নিজের টেবিল থেকে উঠে এসে শক্তি দিয়ে একটা ঘুষি বসিয়ে দিল। সোজা হয়ে দাঁড়িয়ে সেও সমান শক্তি দিয়ে বসালো আরশের নাক বরাবর ঘুষি। নাকের পর্দা পাতলা হওয়ায় আবারও সেদিনের মতো নাক দিয়ে তরল গড়িয়ে পড়ল।
আরশ হাতের তালু দিয়ে নাক মুছে দেখল রক্ত। বিরক্ত হলো। তারপর ওইদিকে দৃষ্টি স্থির রেখে তোফের পেটের কাছে ঘুষি বসালো। তোফ উল্টে গিয়ে পড়ল মেঝেতে। পেট চেপে ধরে উঠে বসতে যাবে আরশ এক হাতে কলার চেপে ধরে শুধালো, উই লুক লাইক ফাকিং সিভিলিং। তোফ দাঁত কেলিয়ে হাসল। মুখে ঘুষি পড়ায় দাঁতের সাথে দাঁত লেগে ঠোঁট কেটেছে। ঠোঁটে রক্ত মুছে নিয়ে বলে উঠল, অবশ্যই, দেখলেই বোঝা যায়, ভাই বোনের সেরা জুটি। আরশ রাগে হাত তুলে আরেকটা ঘুষি বসাবে তার পূর্বেই জাইন সাবধানী স্বরে বলে উঠল, স্টপ দিস ননসেন্স শিট। শূন্যে তোলা হাত শূন্যে রইল আরশের। মাহাদি এসে টেনে তুলল আরশকে মেঝে থেকে। তোফ দাঁত বের করে হাসছে। আরশকে উস্কানোর সকল চেষ্টা করছে। জাইন শক্ত কণ্ঠে আদেশ দিল, হাসি বন্ধ করো। তোফ দুই ঠোঁট চেপে ধরে হাসি বন্ধ করে নিল। ভদ্র বাচ্চার ন্যায় উঠে দাঁড়াতে নাহিয়ানের পেছন পেছন ঘোড়া সবগুলো ছোকরা এসে চেপে ধরল তোফকে। আয়ান নুসরাতের দিকে তাকাতেই দেখল সে টেবিলে মাথা হেলিয়ে রেখে চেয়ে আছে এদিকে। এতক্ষণ মারামারি দেখার তালে নুসরাতের দিকে তাকানোর কথা বেমালুম ভুলে বসেছিল সে। নুসরাত ঠোঁট বাঁকিয়ে হেসে ব্যগ্রতার সাথে বলল, থেমে গেলে কেন? ভালোই তো লাগছিল। আরও 2-4 মিনিট ফাইট করতে, এক্ষুনি তো ক্লাইম্যাক্স শুরু হতো। মাহাদি আরশকে এনে চেয়ারে বসালো। ভিক্টরকে অনিকা ডেকে পাঠালো। ভিক্টর অনিকার ব্যাগ নিয়ে আসতেই সেখান থেকে ওয়ান টাইম বের করে মাহাদির হাতে তুলে দিল সে। মাহাদি ওয়ান টাইম আরশের যেখানে কেটে গেছে সেখানে লাগাতে লাগাতে কানের কাছে ফিসফিসিয়ে টিপ্পনি কাটতে আওড়ালো, ও আমার দায়িত্ব, এর বেশি কিছু না। আরশ সামান্য ঘাড় বাঁকাতেই মাহাদি মুখ বন্ধ করে নিল। ঠোঁটে মিটিমিটি হাসি এখনও লেগে আছে। নাকে ওয়ান টাইম লাগিয়ে দিয়ে শেষবারের মতো আবার বলল, ও আমার দায়িত্ব, এর বেশি কিছু না। দায়িত্ব, হা হা। জাইন পরিবেশ সামলে নেওয়ার চেষ্টা করছে। এতক্ষণে দলা পাকিয়ে গিয়েছে তাদের টেবিলের আশেপাশে। অনেকে ভিডিও তৈরি করেছে মারামারি করার। জাইন ভিক্টরকে ইশারা করল কিছু একটা করতে। তারপর ভিক্টর সবার কাছে এগিয়ে গিয়ে নিজের হিম করে দেওয়া শীতল কণ্ঠে বলল, যে বা যারা ভিডিও করেছো ডিলিট করো, না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তোফ ঠোঁটের কাছে রক্ত কাপড়ে মুছে নিল। আয়ানকে ভ্রু দিয়ে ইশারা করে হাঁটা শুরু করতেই তার সাথে যাওয়া সবগুলো আরশকে শুনিয়ে শুনিয়ে ব্যঙ্গাত্মকভাবে বলল, ভাবি আম্মা, আসছি ভাবি আম্মা। ভাবি আম্মা, আমরা আপনার বাড়ির আশেপাশেই থাকব, যে কোনো প্রয়োজনে আমাদের জানাবেন ভাবি আম্মা। ওই ঘটনার পর দেখতে দেখতে 14 দিন কেটে গেল। আরশের সাথে নুসরাতের দেখা হয় না। আরশ নিজে সেধে কথা বললেও কথা বলে না নুসরাত। 6টা থাপ্পড়ের বদলা সে নিচ্ছে আরশের সাথে কোনো বাক্য বিনিময় না করে। আরশ নুসরাতের এমন বাচ্চামি আচরণে বিরক্ত। গত 16 দিন যাবৎ এই বেয়াদব মহিলা তার সাথে যা তিরিং বিরিং করছে তা বলার বাহিরে। মাহাদি তাকে নিয়ে শুধু হাসে আর আবেগের বশে বলা একটা কথা নিয়ে সারাদিন টিপ্পনি কাটে। এদিকে ফ্রান্স যাওয়ার সময় যতদিন যাচ্ছে ততদিন আগাচ্ছে। এমন করলে তো চলবে না। নুসরাতের এমন বাচ্চামি আচরণের খেসারত সে কেন দেবে? এদিকে বিয়ের দিন যত কাছে আসছে ততই কাজের চাপ বাড়ছে। আজ কিছু সময় আরশের হাতে থাকায় নাসির মঞ্জিলের উদ্দেশ্যে বের হতে নিলে এর মধ্যেই জাইন এসে হাজির তার সামনে। নিজস্ব ভঙ্গিমায় দাঁড়িয়ে কিছুক্ষণ আরশকে দেখল সে। তারপর বলে উঠল, ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে আমার কথা হয়েছে। ওরা বিয়ের আগের দিন এসে মেহেদি সেট, বিয়ের সেট ঠিক করে নেবে। শুধু অ্যাডভান্স দেওয়া বাকি রয়েছে, ওইগুলো নিয়ে তুই দিয়ে আয়। আর আরেকটা কথা, কনভেনশন হল কয়েকটা আমি সিলেক্ট করে রেখেছি।
আউটডোর ইনডোর দেখে আসিস আসার সময়। মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, পরিষ্কার পরিচ্ছন্নতা ওদের কেমন তা সবার আগে খেয়াল করিস। জাইন কয়েকটা বক্তব্য দিয়ে যেমন গতিতে এসেছিল তেমন গতিতেই চলে গেল। আরশকে একবার জিজ্ঞেসও করল না সে যাবে নাকি যাবে না। কি একটা অবস্থা। আরশ দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে মানিব্যাগ চাবি নিয়ে আসলো। 3/4 প্যান্টের পকেটে ঢুকিয়ে হাঁটা ধরল সামনে। মাহাদি বিয়ে শপিং করতে গিয়েছে, তাই বাসা খালি। ইরহাম আর আহান তো সারাদিন ওই বাড়ি পড়ে থাকে, এরা এখনও ওই বাড়ি। আরশ বের হয়ে গেল বড় বড় পায়ে। নুসরাতের সাথে দেখা করে কথা বলার চিন্তাটা বেমালুম ভুলে বসল কাজের চাপে। কনভেনশন হল দেখে সব কিছু সিলেকশন করে আসতে আসতে রাত 1টা বাজল। বাসায় আসতেই জাইনাবার তাকে নিয়ে চলে গেল ওয়েডিং ওয়ার্ড্রোবে। সেখানে গিয়ে আরও কিছু কাজ শেষ করে বাড়ি ফিরল ভোর 4টায়। ঘুমাতে যাওয়ার চিন্তা ভাবনা মাথায় থাকলেও একদম গোসল সেরে এসে বিছানায় বসল। চোখ বুলালো পুরো রুমে। নিজের পায়ের কাছে তাকাতেই দেখল শার্ট খুলে ঘুমাচ্ছে মাহাদি। পরনে শুধু শর্ট প্যান্ট। আরশ এসির পাওয়ার 20-এর ঘরে নামিয়ে দিয়ে ঠাস করে শুয়ে পড়ল বিছানায়। চোখ বন্ধ করতেই ক্লান্তিতে ঘুম এসে ধরা দিল তার অক্ষিপটে। হাতের ভেজা টাওয়ালটা বিছানার একপাশে পড়ে রইল ওভাবে। সকাল সকাল নুসরাতের মাথা হ্যাং হয়ে আছে। তার বন্দুকজির দেখা পাচ্ছে না সে 2 দিন যাবৎ। সেদিন তার রুমে লক করে রেখেছিল তাকে, কিন্তু ব্যাটা বদমাস বন্দুকজি কোথাও নেই। ভালো করে আশপাশ খুঁজল সে, না নেই কোথাও। হঠাৎ মিমুই আকারের শব্দ কানে ভেসে আসতেই থাই গ্লাস বেয়ে উকি দিল নুসরাত। ব্যাকইয়ার্ডে চোখ পড়তেই নুসরাতের চোখ রসগোল্লা হয়ে গেল। বিস্ময়ে দাঁত খিচে গেল। বন্দুকজি বিড়াল একটার সাথে বসে ইটিস পিটিস করছে। সে প্রায় 20 বছরের একজন যুবতী হয়েও প্রেম করতে পারল না, আর এই বন্দুকজি ছানা থাকতে প্রেম করে। নুসরাত চোখ তীক্ষ্ণ করে দেখল। বন্দুকজির সাথে থাকা বিড়ালটা দেখতে চেনা চেনা ঠেকল তার কাছে। মাথায় চাপ দিতেই বিহ্বলিত হয়ে মুখ দিয়ে বের হয়ে আসলো এ টাইপ শব্দ। তার বিড়াল হয়ে পাশের বাড়ির সজীবের বিড়ালের সাথে প্রেম। এটা নুসরাতের কাছে ঘোর অন্যায় ঠেকল। কত বড় সাহস! সজীব তার উপর দড়ি ডালতে পারেনি বলে ওই বিড়াল বদমাইশটাকে তার নিষ্পাপ বন্দুকজির পেছনে লেলিয়ে দেবে। নুসরাত 2 পাশে মাথা নাড়ল। অসম্ভব। মাথায় 2-1টা বাজও পড়ল ইন্ডিয়ান নাটকের মতো। তারপর নুসরাত আরেকটু চোখ খিচিয়ে তাকাতেই দেখল তার বন্দুকজির পেট সামান্য ফোলা। এতেই নুসরাতের চোখ কোটর থেকে বের হয়ে আসলো। বড় বড় চোখ বানিয়ে দৌড় দিল ইসরাতকে সব জানানোর জন্য। ইসরাত নিজের রুমে বসে বই পড়ছিল গভীর মনোযোগের সাথে, কিন্তু নুসরাতের ঠুসঠাস করে ভেতরে ঢোকায় মনোযোগ বিক্ষিপ্ত হলো তার বই থেকে। বই থেকে নজর তুলে উপরে চাইতেই দেখল নুসরাত উল্টে মেঝেতে পড়ে আছে। 2 হাত মাথায় চেপে ধরে নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, আমার বন্দুকজি, আমার বন্দুকজি ইসরাত। ইসরাত ভ্রু কুঁচকাতেই নুসরাত এক চোখ তুলে তাকালো। আবারও হাই হুতাশে লিপ্ত হলো। মাথা চাপড়ে চাপড়ে নাকি সুরে কেঁদে কেটে ভাসিয়ে দেওয়ার মতো করে বলল, বদমাইশ বন্দুকজি, আমার বন্দুকজি ধোঁকা করেছে আমার সাথে। ইসরাত বুঝল না কি ধোঁকা করেছে বিড়ালটা নুসরাতের সাথে। বই বিছানার উপর রেখে বিরক্ত ভঙ্গিমায় শুধালো, কি ধোঁকা করেছে বন্দুকজি তোর সাথে? নুসরাত হাই হুতাশ করে মাথা চাপড়ালো। নাটকীয় ভঙ্গিতে চোখের পানি মুছে নিয়ে অস্বাভাবিক দাবানলে ক্ষিপ্ততা পরিপূর্ণ কণ্ঠে বলল, বদমাইশ বন্দুকজি সজীবের বিড়ালের সাথে ইটিস পিটিস করে পেট বাঁধিয়ে ফেলেছে। ইসরাত বিকট জোরে চিৎকার করে জিজ্ঞেস করল, কি? নুসরাত খিটখিটে কণ্ঠে চেঁচানো সুরে বলল, বোঝো না শালি,
বদমাইশ বিড়ালটা পেট বাঁধিয়েছে ফষ্টি নষ্টি করে। সামান্য এই কথা। নুসরাত যেন ইসরাতের কথায় আকাশ থেকে ধূপ করে পড়ে গেল। মানে কি বলে এই মেয়ে? সামান্য এই কথা এটা? সে এখনও কুমারী, সুশীল, সুশ্রী, ভদ্র একটা মেয়ে, আর তার বিড়াল পেট বাঁধিয়েছে। এটা তার কাছে বিষ পান করার মতো একটা কঠিন বিষয়। ইসরাতের কথায় নুসরাত বলল, এটা সহজ সরল সামান্য একটু ক্ষীণ বিষয় নয় ইসরাত, এটা পৃথিবী ফেটে যাওয়ার মতো বিষয়। বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল মানুষ বিষ পান করে মরে যাওয়ার মতো কঠিন বিষয়। এ মানতে পারি না আমি। ইসরাত শান্ত চোখে চেয়ে থেকে বলে উঠল, তাহলে তুইও পেট বাঁধিয়ে আয়, তারপর তুই আর তোর বিড়াল একসাথে বসে বাচ্চা দিবি, না হয় বিষ খেয়ে নিবি। নুসরাত ইসরাতের এত কঠিন কথা মেনে নিতে পারল না। চিৎকার করে কান চেপে ধরল। দুই দিকে মাথা নাড়িয়ে বলল, এসব বলার আগে তোর মরণ হলো না কেন? কেন কেন কেন? ইসরাতও নাটকীয় ভঙ্গিমায় বলল, কারণ 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 কোনো কিছুই নেই। যা সর, তোর বিড়ালের কাছে যা। নুসরাত এক আঙুল তুলে সতর্কীকরণ ভঙ্গিমায় শাসালো ইসরাতকে। বলে উঠল, বিড়াল বলবি না, ওর নাম বন্দুকজি। সম্মান দে আমার বিড়ালের বাচ্চাকে। ইসরাত থোড়াই পাত্তা দিল না নুসরাতকে। আরাম করে বসে বই খুলে মনোযোগী হলো। নুসরাত পাত্তা না পেয়ে বিরক্ত হলো। মেঝেতে উল্টে পড়ে রইল অশালীন ভঙ্গিতে। নাজমিন বেগম নিজের বোনের বাড়ি গিয়েছেন বিয়ের কার্ড নিয়ে দাওয়াত দিতে। খালি বাড়ি শয়তানের আস্তানা বলে মানুষজন। নাজমিন বেগমের যেতেই বাড়ি খালি হয়ে গেল। ইসরাতকে ঠেলে ধাক্কিয়ে পার্লারে জাইন ট্রিটমেন্ট নিতে পাঠিয়েছে। ইসরাত যাওয়ার পর বাড়ি নুসরাতের হাতে। নাসির সাহেবও বাড়িতে নেই। ইরহাম আহান এসে জুটল তার মধ্যে। সবাই মিলে স্টোর রুম থেকে সাউন্ড সিস্টেম তুলে নিয়ে আসলো। তা বয়ে টেনে হিস্টে নিয়ে গেল ছাদে। একটাই তাদের হলো না, খুঁজে খুঁজে আরও দুটো বের করলো। বাটন প্রেস করলো। তারপর সাউন্ড সিস্টেমের পুরো সাউন্ড বাড়িয়ে দিল। বিয়ে বাড়ি একটু তো ভাইবানা প্রয়োজন, তাই তারা এই ব্যবস্থা করেছে। বাটন প্রেস করতেই তার স্বরে গেয়ে উঠল, বরিশালের লঞ্চে উঠা লইব কেবিন রুম, বন্ধুরে মোর বুকে লইয়া দিব একটা ঘুম, ঠাইসা দিব একটা ঘুম। নুসরাত আর ইরহাম সাউন্ড বক্সের পাশে দাঁড়িয়ে চিৎকার করে গানটা গাইল। আহান উড়াধুরা পাশে নাচতে ব্যস্ত। এই গানটা শেষ হওয়ার পর আবারও আরেকটা গান দিল তারা। এসেছে এসেছে আবারও ইলেকশন, জিতবে নৌকা, নেই কোনো টেনশন। 16 কোটি মানুষের একটাই ডিসিশন, জিতবে নৌকা, নেই কোনো টেনশন। জয় বাংলা, জিতবে আমার নৌকা। এখানে সবাই এসে চিৎকার করে গেয়ে উঠল, জয় বাংলা, হারবে আমার নৌকা, জয় বাংলা, লুঙ্গি সামলা। 16 কোটি মানুষের একটাই ডিসিশন, পরবে লুঙ্গি, নেই কোনো টেনশন। নাসির মঞ্জিলে গানের ধমকে ফেটে যাবে এমন ভাব। 3টা সাউন্ড বক্সের আওয়াজ এত জোরালো যে নাসির মঞ্জিল ভেদ করে তার সৈয়দ বাড়ি, শিকদার বাড়ি পার করে ফেলেছে। এতক্ষণে সোসাইটির ভেতরে থাকা অনেক বাড়ির মানুষ এসে দলা পাকিয়েছে নাসির মঞ্জিলের সামনে। সমান তালে কলিং বেল বাজাচ্ছে তারা। গানের উচ্চসুরে কলিং বেলের আওয়াজ ঢাকা পড়েছে। সৈয়দ বাড়ির জানালার গ্লাস খোলা থাকায় তা দিয়ে সুরসুর করে প্রবেশ করল শব্দযুক্ত গানগুলো। প্রথম প্রথম আওয়াজ এত পাত্তা না দিলেও এখন তা বেড়ে দ্বিগুণ হয়ে গিয়েছে। একটা সাউন্ড বক্সের এত আওয়াজ হওয়া কোনোভাবেই সম্ভব নয়। সবাই ধরে নিয়েছে একসাথে 3টা 4টা এরা চালু করে রেখেছে। ভোরবেলা ঘুমানোতে এখনও ঘুম কাঁচা রয়েছে আরশের। অতিরিক্ত আওয়াজে ঘুমে ভাটা পড়ল। এক হাতে বালিশ কানে চেপে ঘুমানোর বৃথা প্রচেষ্টা করল। কোনোভাবেই কোনো কিছু সম্ভব হলো না। রাগে হিসহিস করে উঠে বসল ঘুম থেকে।
গানের তালে সৈয়দ বাড়ির প্রতিটা ইট পর্যন্ত কাঁপছে। আরশ রাগে লাল হয়ে সামনে যা পেল তা গায়ে চড়ালো। সামনের দিকে ফিতাগুলো ঝুলে রইল, ওভাবেই লাগানোর কথা বেমালুম ভুলে গেল সে। চওড়া পিঠ ঘুরিয়ে পায়ে স্লিপার ঢোকালো। রুম থেকে বের হতে হতে হাতের কাছে যা পেল তাই নিল। চোখের শিরা উপশিরাগুলো ঘুমের অভাবে লাল হয়ে আছে। আখি যুগলের অগ্নিকাণ্ড রাগ দেখলে যে কেউরই শরীরের লোমকূপ শিউরে উঠবে, ভয়ে খাড়া হয়ে যাবে থরথর করে। ধূপধাপ পায়ে নিচে নামতেই লিপি বেগম বাধা দেওয়ার চেষ্টা করলেন। রাগের বশে কি না কি করে বসে ছেলেটা। ওনার বড় ছেলেটা যতটা দায়িত্বশীল, বুদ্ধিমান, শান্ত মেজাজের, ছোটটা ততটাই বিজ্ঞানক। এখন ছেলেটাকে কি বলবেন? তার শ্বশুরমশাই শান্তর সাথে শান্ত আর রাগীর সাথে রাগীর বিয়ে দিয়ে দিয়েছেন। আগে এমনটা হবে জানলে নিজে দাঁড়িয়ে বিয়ে হতে দিতেন না। আরশকে নরম সুরে বোঝানোর জন্য বললেন, বাচ্চা মানুষ, একটু খুশি মজা করছে, করে নিক। রাগের বশে কিছু করিস না বাবা। দেখ, ছোট মানুষ ওরা। আরশ, বড় হলে আর এমনটা করবে না। আরশ শুনল না সেই কথা। নিজের গা থেকে লিপি বেগমের হাত ছাড়িয়ে নিয়ে শক্ত পায়ে বের হলো। যেতে যেতে চিৎকার করে বলল, আমার শান্তি একটাও দেখতে পারে না। সারা রাত ঘুমাইনি, ভোরে এসে ঘুমালাম, তাও শান্তি মতো ঘুমাতে দিল না। আজ এদের একটা হেস্তনেস্ত করেই আসব। লিপি বেগম পেছন পেছন দৌড়ে এসে অনেকবার আটকালেন আরশকে। আরশ ততবার রাগী চোখ মুখে ওনার দিকে তাকিয়ে গা থেকে হাত ছিটকে সরিয়ে দিল। সুফি খাতুন কোমরে এক হাত দিয়ে দাঁড়িয়ে আছেন সৈয়দ বাড়ির ফটকে, অন্য হাতে চেলাকাঠ ধরা। আরশকে রেগে মেগে যেতে দেখে হাতে চেলাকাঠ ধরিয়ে দিয়ে বললেন, যাও, এদের কয়েকটা দিয়ে আসো। আরশ শক্ত হাতে চেলাকাঠ চেপে ধরে ধূপধাপ পায়ে চলে গেল নাসির মঞ্জিলের দিকে। সেখানে গিয়ে গেটের সামনে মানুষের হাউমাউ দেখল। এসব ক্যাচক্যাচ সে নিতে পারল না। সবাইকে সরিয়ে দিয়ে গেটের মধ্যে শক্ত পায়ে লাথি মারল। উচ্চ শব্দে নড়ে উঠে তা আবার অটল নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ল। আরশ গলার রগ ছিঁড়ে যাওয়ার মতো বীভৎস চিৎকার করল, বেয়াদবের বাচ্চা, একটাকেও আস্ত রাখব না বলছি। লিপি বেগম হন্তদন্ত পায়ে ছুটলেন রুমের দিকে। রাগের বশে আবার কিছু না করে বসে। অনেক খুঁজে খুঁজে মোবাইলটা হাতের মধ্যে পেলেন। দ্রুত হাতে নুসরাতকে কল মিলাতে গিয়ে হাত পা অসাড় হয়ে আসলো। শঙ্কিত মুখে ঢোক গিলে নিয়ে কল মিলালেন। না, ধরল না। বাজতে বাজতে কেটে গেল। পরপর আরও কয়েকটা কল দিলেন। শেষবার রিং হওয়ার পর 15তম কল রিসিভ করল নুসরাত। গানের উচ্চ আওয়াজ ভেসে আসছে মোবাইলের ওই পাশ থেকে। বেগুনলায় ধইরা আমায় ভইরা দিল বেগুন আমার তলিতে, আর যাব না বেগুন তুলিতে। লিপি বেগম বললেন, নুসরাত, দূরে যাও। নুসরাত দূরে সরে গেল হ্যালো হ্যালো বলে। ফোন স্পিকারে দিতেই ক্ষীণ স্বরে ভেসে এলো লিপি বেগমের আওয়াজ, তোমার জম আসছে, তাড়াতাড়ি। কথা শেষ হওয়ার পূর্বেই কেউ একজন লাথি মেরে বসল ছাদের দরজায়। নুসরাত কেঁপে উঠে পিছু ঘুরল। ভয়ার্ত নয়নে দেখল স্টিলের তৈরি দরজা কেঁপে কেঁপে সরে যাওয়া। দরজা সরে যেতেই ওপাশে প্রদর্শিত হলো আরশের চাঁদ মুখ। নুসরাতের মুখ দিয়ে অস্পষ্ট সুরে ধ্বনিত হলো, জম এসে গেছে, হায়। নুসরাত গোল গোল চোখে চেয়ে রইল সামনে। পাতলা সাদা স্লিপ বিশিষ্ট ফতুয়া টাইপ কিছু আরশের পরনে। গলা থেকে বুক পর্যন্ত ফিতে বাঁধা হয়নি, তাই গলা থেকে বুক পর্যন্ত বের হয়ে আছে। সুঠামদেহী শরীরে আটসাট হয়ে লেগে আছে তা। রাগের তোপে গলার কাছের অ্যাডামস অ্যাপেল উপর নিচে বিট করছে। নুসরাতের কানের কাছে ভেসে এলো, স্টপ দিস ফাকিং বুলশিট। নুসরাত ঘাড় কাত করে শুধু তাকিয়ে থাকল।
দেখলো আর শুধু দেখলো। আরুর যে তাকে কোমর চেপে ধরে কাঁধে তুলে নিয়েছে, সে শূন্যে ভাসছে তা খেয়াল করল না। ভুবন ভুলানো চিন্তায় ডুবে গেল সে। নির্লজ্জ চিন্তায় দিনরাত ভুলে দিবাস্বপ্ন দেখতে ব্যস্ত হলো। হাঁ করে চেয়ে চেয়ে শুধু দেখল পাতলা কাপড়ের অভ্যন্তরে পুরুষালী শক্ত সামর্থ্য সৌষ্ঠব বলিষ্ঠ শরীরের রেখা। দেখতেই থাকলো শুধু। নাকের ভেতর দিয়ে বয়ে চলল কড়া কস্তুরীর ঘ্রাণ। পুরুষালী শরীরের মাক্সি কড়া শ্বেতঘ্রাণে দিবানা হয়ে যাওয়ার মতো অনুভূতি হলো তার। কানে ভেসে আসলো সাউন্ড সিস্টেম থেকে ভেসে আসা হালকা শব্দরঞ্জিত গান। কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, দেওয়ানা বানাইছে।